নমস্কার, আহামরি বাংলায় আপনাদের স্বাগত জানাই। আজকে অনেকটা দিন কেটে গেল। এমনিতে কিছু প্ল্যান ছিল না কোনো আহ, ভিডিও তৈরি করার বা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার। আকাশের অবস্থা খুবই গুরুতর, আলো ঠিক মতো পাচ্ছি না। তবে একটু আলো আঁধারের যেই পরিস্থিতিটা তৈরি হচ্ছে আপনাদের সামনে, সেটাকেই একটা কমিউনিকেশনের পয়েন্ট বলে বা পয়েন্ট ভেবে আমি এই ভিডিও করতে বসে গেলাম। আজকের দিনটা 24শে জুলাই 2026। গোটা কয়েকদিন আগে দিল্লি জুড়ে একটা তুলকালাম হয়ে গেল। তুলকালাম কেন বলছি? কারণ সবাই জানেন, আমাদের আহ, ছাত্র শ্রেণী, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, তারা একটা বিষণ্ণতা নিয়ে, চরম বিষণ্ণতা নিয়ে দিল্লির যন্তর মন্তরে জমায়েত হয়েছিল। শুধু তাই নয়, যারা জমায়েত হয়েছিল তাদের আহ, আমাদের লোকতন্ত্রের মোটামুটি তিনটে স্তম্ভই কতগুলো তকমাকে এঁটে দিয়েছে তাদের গায়ে। এটাও সত্যি কথা। কিছুদিন আগের ঘটনা, কিছু মাস আগের ঘটনা, একটি স্তম্ভ তাদেরকে, বা একটি স্তম্ভের শীর্ষে বসে থাকা একটি মানুষ পরাশ্রয়ী এবং আরশোলা, এই দুটো শব্দ করে উচ্চারণ করে তাদেরকে অভিহিত করেছেন। দারুণ ব্যাপার। একটা প্রশ্ন বড় আশ্চর্যভাবে এখানে ওঠে, এবং খুব স্বাভাবিকভাবেই ওঠে, কীরকমভাবে এই জিনিসটা হয়। শুধু সেখানেই সেটা থেমে থাকেনি, সেটা আরও এগিয়েছে। এগিয়ে আমাদের যে শিক্ষাগত যা কিছু পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে দুর্নীতি হওয়া থেকে শুরু করে তার প্রত্যুত্তর করা, তার উত্তরে আশ্চর্য রকমের আশ্চর্য রকমের কথাবার্তা বলা, যার কোনো ভিত্তি নেই বলা চলে, এরকম ধরনের কথাকে সর্বসমক্ষে প্রচার করা, সমস্ত কিছুই হয়েছে। যার জন্য সেটা আমি বলছি না, সেটা সরকার নিজে স্বীকারও করে। গতকালই আমাদের যে প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রীর আসনে বসেন এখন, শ্রীযুক্ত নরেন্দ্র মোদী, তিনি একটা খুব সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেলে ক্যামেরাটাকে রেখে মুখের একটু সামনে, যাতে দেখে মনে হয় যে খুব পার্সোনালি কথাটাকে বলছে। যেহেতু আমরা সিনেমাটোগ্রাফির লোক, বা সিনেমাটোগ্রাফির কোনো পার্টে আমরা খুব স্টাডি করি, যা কিছু করি তার জন্য সিনেমাটোগ্রাফিটা স্টাডি করতে হয়। সুতরাং এইসব জিনিসগুলো আমরা খুব ভালো মতন ডিল করি, এবং আমাদের সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত মানুষ রয়েছে তারাও এই জিনিসটাকে খুব ভালো মতন বোঝে। এটাকে ভিজুয়াল কমিউনিকেশন বলে, ভিজুয়াল কমিউনিকেশন। সেই কমিউনিকেশনটা দিয়ে তিনি একটা ভিডিও করে ছেড়েছেন। সেখানে তিনি বলেছেন যে আমরা খুব তাড়াতাড়ি একটা কোড তৈরি করব, এবং সেই কোডটা এর যা কিছু দুর্নীতি হয়েছে তার সলিউশন করবে এবং তার শাস্তি বিচার করবে। এর উত্তরে যেই মানুষদেরকে, যেই ছাত্রদেরকে আরশোলা বলে অভিহিত করা হয়েছিল, সেই মানুষের গুলোর মধ্যে, বা সেই মানুষগুলোর মধ্যে একজন উত্তর দিয়েছিলেন, তাদের বক্তা, তার প্রবক্তা
এক প্রবক্তা উত্তর দিয়েছিলেন, কোর্ট কি করে না করে সেগুলো আমরা জানি। এবং দ্বিতীয়ত, শাস্তি প্রিভেনশন নয়। শাস্তি কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পরে এক রকমের প্রতিবাদ ভদ্র ভাষায় বলা যেতে পারে, অথবা ইন রিয়ালিটি প্রতিশোধ বলা যেতে পারে। সেটা একটা পথ, কিন্তু সেটা ঠিক নয়। তাদের বক্তব্য হচ্ছে কেন এই জিনিসটা হবে, এবং সেটাকে প্রতিকার চান তারা, প্রতিশোধ নয়, প্রতিকার চান। এই কথাটা ভেবেই তারা এই যে দিল্লির যে আন্দোলন, সেই আন্দোলনে তারা যোগ দেন। তারা নিজেদের তরফ থেকে যথেষ্ট সংবেদনশীলভাবেই আন্দোলনটাকে চালনা করার চেষ্টা করেছিলেন, যদিও তাদের মধ্যে বড় আন্দোলন চালনা করার সেরকম অভিজ্ঞতা তাদের যে নেই, সেটা আমরা বুঝতে পেরেছি। সেখানে সম্ভবত আমাদের বিরোধী দল যেগুলো ছিল, সেগুলোর আমার মনে হয় ভারতীয় বিরোধী দল যারা যারা রয়েছেন, সেটা কংগ্রেস হোক, কমিউনিস্ট পার্টি হোক, কমিউনিস্ট পার্টি তো এই ধরনের মুভমেন্ট খুব করে থাকে, তারা কেন সেখানে গিয়ে এই সাপোর্টটা দেননি তাদেরকে আমার জানা নেই। এটা তাদের দায় ছিল যে এতগুলো লোক দিল্লিতে এসে সমাবেশ করছে, তার কিছু লোক হয়তো গেছে ওখানে, কিন্তু সেটাকে যাতে ঠিকভাবে সুস্থভাবে পরিচালনা করা যায়, সেই পরিচালনার দায় তারা সেরকমভাবে পালন করেননি। এটা আমাদের চোখে ধরা পড়েছে। আমি আশা করতাম, এবং আমার মতন অনেকেই আশা করবেন, যে এই যে পরিচালনার দায়টা তারা যদি গ্রহণ করতেন, তাহলে পরে হয়তো দিল্লিতে যেই তুলকালাম কাণ্ডটা ঘটে গেল, সেটা অনেক অংশে কম হতো প্রথমত। এবং দ্বিতীয়ত, যে তুলকালাম কাণ্ড সরকারের তরফ থেকে হয়েছে, দিল্লির অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে হয়েছে, সেটা যে কারণেই হোক, সেটা মেনে নেওয়া খুব 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 কঠিন। স্বাধীন ভারতে পেরেক গাঁথা লাঠি দিয়ে কেন একজন অধিকার চাওয়া শিক্ষার্থীকে মারা হবে? আমি এটা তো থার্ড ডিগ্রির পর্যায়ে পড়ে বলে বোধ করি। আইন আদালত কীরকমভাবে ভাববে না ভাববে আমার জানা নেই। সাধারণ মানুষ হিসেবে, একজন এই দেশের নাগরিক হিসেবে, আমার বোধ হয় এটা থার্ড ডিগ্রি ইন ওপেন স্ট্রিট, খোলা রাস্তার মধ্যে থার্ড ডিগ্রির ব্যবহার। যারা এইসব দৃশ্যগুলো দেখেছেন, সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে, তাদের গায়ে কীরকমভাবে পেরেক গাঁথা লাঠি দিয়ে মারা হয়েছে, কীরকমভাবে তাদের চামড়ার অবস্থা, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং মানুষ হিসেবে এই জিনিস কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। পশু হলে অন্য কথা, মানুষ হিসেবে এই জিনিস কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এই জিনিস করার জন্যই কি আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলাম? আমার দাদু লড়াই করতেন। তিনি একটা ছোট কাজ করতেন, একজন একটা বিপ্লবী সংগঠনের হয়ে। তার মতন অনেক অনেক লোক রয়েছে এরকম ছোট কাজ করেছেন, সেটা বড় কথা নয়, কিন্তু করতেন। দাদুর কাছে আমি শুনেছি সেই সব গল্প। এবং কেন বলছি তার কারণ হচ্ছে এই, দাদুর কাছে এসব গল্প আমি শুনেছি, এবং শুধু শুনেছি বলা কথা নয়, সেটাকে রিয়েলাইজও করেছি কেন এই জিনিস। এবং দাদুকে আমি দেখেছি, দাদু অত্যন্ত অত্যন্ত ভদ্রলোক ছিলেন, অত্যন্ত ভদ্রলোক ছিলেন। যা হোক, সেটা অন্য জিনিস। আমি আশা করি, যেহেতু আমি আমার দাদুকে দিয়ে এক্সাম্পলটাকে আমি আরও খুব সহজে বুঝতে পারি, সেই জন্য আমি আশা করতে পারি তাদের মতন লোক যারা, তাদের থেকে দাদু তো কিছু খুব সাধারণ কাজ করেছেন,
আমার দাদুর থেকেও যারা সিরিয়াস কাজ করেছেন, যারা সমস্ত কিছু ঘর সংসার সমস্ত কিছু তাদের জীবন, কিছুদিনই আগেই একজন বিপ্লবীর কথা শুনছিলাম, বা তার নামে বইও আছে, সেসবগুলো পরে নিয়ে কথা বলবো কখনো। তিনি কলেজে, তিনি মহিলা, কলেজে চান্স পেয়েছেন পড়ার, পড়তে গিয়ে তিনি বিপ্লবের মধ্যে জড়িয়ে পড়েছেন। কেন? আমাদের দেশে উল্লাস করেন নাম আমরা শুনেছি, তার জীবন কি হয়েছে না হয়েছে আপনাদের মধ্যে যারা শুনছেন এই সমস্ত কথা, আমার কথাটুকু, তাদের অনেককেই আমি বিশ্বাস করি যে এই সব স্বাধীনতা সংগ্রামের এই পর্যায়ের কথা তারা খুব ভালো মতন জানেন। প্রশ্ন একটাই, আমাদের ভারতীয় স্বাধীনতা কি আমরা এই দিনের জন্য এনেছিলাম যে হাতে পেরেক গাঁথা লাঠি নিয়ে ছাত্রদের মারা হবে? সেখানে থেমে থাকেনি। সোশ্যাল মিডিয়ার সূত্রে খবর পাওয়া দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট অফ দিল্লি বলেছে, আমাদের যে সুপ্রিম কোর্ট তারা বলেছেন প্রথম অধ্যায়ে এত ভিডিও দেখার সময় নেই। তাদের অনেক সময়ের আক্ষেপ কম থাকতে পারে নিঃসন্দেহে, কিন্তু এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর সময় কেন তারা বার করতে পারেননি সেটাও একটা আশ্চর্য ব্যাপার। এরকম ঘটনা ঘটলে পরে তো সময় বার করা উচিত, যেমন করেই হোক, যে কোনো মানুষের পক্ষে। যা হোক, এই নিয়ে আর বিশেষ কিছু আমি এখনই কথা বলবো না, যদিও অনেক কিছু কথা বলা যেতে পারে। তবে আমার মনে হয় আমাদের যে গণতান্ত্রিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে বা গণতান্ত্রিক যে 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 আর্কিটেকচার যেটাকে বলতে পারি, সেই আর্কিটেকচারের মধ্যে যেই স্তম্ভগুলোর ওপরে জিনিসটাকে দাঁড় করানো হয়েছে, সেই স্তম্ভগুলোকে ঠিকঠাকভাবে কাজ করা উচিত। সেটা আমাদের যে মিডিয়া হোক, আমাদের জুডিশিয়ারি হোক, আমাদের সরকার হোক, আমাদের জনগণ হোক, যেই হোক না কেন, সেটা যদি না হয় তাহলে জিনিসটা কোন দিকে যাচ্ছে সেটা বড় চিন্তার কথা হয়ে দাঁড়ায়। আজ এ পর্যন্তই রাখি, আবার পরে কথা হবে। এই সিরিজ আমরা চেষ্টা করব কন্টিনিউ করার, এবং এই সিরিজ যারা মনে করবেন যে হ্যাঁ আমরা যেই ভাষায় কথা বলি এবং যেরকমভাবে জিনিসটাকে কমিউনিকেট করার চেষ্টা করি, সেটা যদি তাদের ভালো লাগে তারা নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আর বিশেষ কিছু বলার নেই। আজকের যেই অল্প আলোতে শ্যুট করছি, সেই অল্প আলোতে শ্যুট করার জন্য খুব দুঃখিত। এক তো সময়টা পেলাম এমন সময় যে সূর্যাস্ত হচ্ছে, তারপর বাইরে মেঘ, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়াটা খুব ভালো। প্রকৃতি শান্ত হয়। গ্রীষ্মের দহন, সেই দহনে বৃষ্টি জল ঢালে এবং সেই বৃষ্টি প্রকৃতিকে শান্ত করে। আমি আশা করি যে এই বৃষ্টির ছোঁয়া আমাদের গণতন্ত্রেও লাগবে, প্রত্যেক ভারতীয়র মধ্যে লাগবে, এবং সারা ভারত ভূমি সেই বৃষ্টিতে সিক্ত হয়ে শান্ত হবে। ধন্যবাদ।